মিউচুয়ালি ডিভোর্স দিছে আমাদের, ওর সাথে থাকতে হবে তোমার। আমি কেমনে থাকবো? বুঝলাম না জিনিসটা। আপনার হয়েছে ডিভোর্স, আপনি আবার থাকতেছেন কেমনে তাহলে? ফ্যামিলি মানছে না আমার। কি আজীব, আপনার ফ্যামিলি না মানলে আমি কোথায় যেতে পারবো? অসঙ্গতিপূর্ণ কথা কিন্তু। কোন সন্তান যেন বাবা মার, বিশেষ করে কোনো মেয়ে সন্তান যেন বাবা মার বাবাকে ইগনোর না করে, কোনোদিন না। আমার প্রথম বিয়ে, আমার জীবনটা হেল হয়ে গেছে আমার বাবার অবর্তমানে। আজকে যদি বাবা মাথার উপর থাকতো, এই দিনগুলো আমার দেখতে হতো না ভাইয়া। ওর বোন খুব বাজেভাবে বসছে, আমার অনেক ক্লায়েন্ট আছে, ওর সাথে কেন থাকবা, ছেড়ে দাও, আমাদের তো ছাড়াছাড়ি হয়ে গেছে। তাহলে আমাদের শোতে আপনার হাজবেন্ড এসেছিলেন এবং আমার হাজবেন্ড উনি না, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স এক্স হাজবেন্ড। তো উনি অনেক অভিযোগ করেছিলেন, সেই অভিযোগগুলোর উত্তর আপনি দিতে চান সরাসরি? অবশ্যই। অভিযোগের মধ্যে একটা ছিল যে আপনি চরমভাবে নেশাগ্রস্ত। সেটা কখন থেকে কখন পর্যন্ত? সন্ধ্যা থেকে রাত, না বিকাল থেকে সন্ধ্যা, তাও আবার ফুড পান্ডায়। সারা জীবনে কি কখনো নেশা করেছেন আপনি? না, আমার মিসক্যারেজ হয়েছিল, তো তখন স্বাভাবিকভাবে আমার যখন 4 বার মিসক্যারেজ হয়, আমি খুব ইমব্যালেন্স ছিলাম। তো আমার তখন হাই প্রেশার ছিল 1.5 মাস। তখন ডাক্তার আমাকে প্রেশার ওষুধের সাথে আপনার একটা রিল্যাক্সের ওষুধ রিকমেন্ড করে। তো ওটাতে আমার ঘুম আসছিল না। তো ডাক্তার যখন বললো যে এটা তো খুব খারাপ দিকে চলে যাচ্ছে, 1.5 মাস ওভার হয়ে গেছে, আমার প্রেশার কমছে না, তখন উনি ওটা 1 করে দিয়েছিল। এটা হচ্ছে ক্রোনাটিল 1। তখন আমি ওটা কন্টিনিউ করি এবং ওটা একটা সময়ের পরে আমার বেবি যখন ফার্স্ট বেবি এবং ওটাই আমার লাস্ট বেবি হয়, তো তারপর আমি ওটা ছেড়ে দিয়েছিলাম। ওটা হচ্ছে 15, 16, 17 এবং 17 মাঝামাঝিতে হঠাৎ করে আমার আবার হাই প্রেশার উঠে গিয়েছিল। যখন আমাকে ডাক্তার পরামর্শ না দিল, আমার ওটা কন্টিনিউ করতে হয়েছে, কারণ ঘুম না আসলে তো আমি বাচ্চা দেখতে পারবো না। আমার বাচ্চা তখন খুব ছোট ছিল। তো এই ওষুধটা আমি কন্টিনিউ করি, কারণ আমি প্রথম হাজবেন্ড থেকেও মারাত্মক লেভেলের, মানে এটাকে কি বলে, মানে খুবই পেয়েছিলাম, মানে যেটা আমার বাবা মা চায় নাই, যে এখনই তুমি বিয়ে করো না, এখনই তুমি লাইফে কিছু করো না। তো আমি ওটাকে উপেক্ষা করে আমি 2007 আমি অনার্স সেকেন্ড ইয়ারে তখন আমি বিয়ে করেছিলাম। তো সেটা আমার পছন্দের বিয়ে ছিল না, যদিও দেখাশোনার বিয়ে ছিল, বাট হাজব্যান্ড আমার ভালো পড়ে নাই। সে খুব একটা যে খুব কেয়ারিং বা খুব একটা যে ইয়ের প্রতি ছিল বা ওয়াইফের প্রতি যে কেয়ারিং ছিল, ওটা ছিল না। যার কারণে আমার লাইফের অনেকগুলো পতন হয়। পতন বলতে কি, লাইফে উঠে দাঁড়াতে পারিনি কখনো। আবার 11 থেকে 12 পর্যন্ত যখন আমি লাইফটাকে নিজের মতো করে গুছাতে চাইছি, যে হ্যাঁ কিছু একটা করি, কি করা যায়। আমি র্যাম্পে কাজ করছি, দেশ টিভিতে 1 বছর কাজ করছি র্যাম্পে। তো তারপরে ছোটখাটো কাজ করছি। তো ভাই সেটা তো ওখানে ইতি টেনে আমি আবার সংসারের দিকে মনোযোগ হয়েছি। যখন আমাকে বলছে, আমার ভাই বিশেষ করে খুবই নামাজ কালাম পড়ে এবং আমার ফুল ফ্যামিলি নামাজ পড়ে, এবং ওরা চাচ্ছিল নামাজের সাথে এটার কোনো তুলনা নাই, মানে এটার সাথে এটার কোনো নাই। কিন্তু হয় কি, আমরা কিন্তু ইসলামিক মাইন্ডে বলি কি এগুলো করা যাবে না। তখন হয় কি, ওখান থেকে বের হয়ে এসে 12তে সংসার শুরু করি এবং সংসারে একটা 12 শেষের দিকে আমি চাচ্ছিলাম আমার ঘরে কিছু, মানে একটা সন্তান আসুক। তো সেই সন্তানটা আশা নিয়ে যেটা হয়েছে, আমি 4 বার মিসক্যারেজ করছে। তো 4 বারের যে লাস্টটা ছিল সেটা হচ্ছে 2015তে আমার মিসক্যারেজ হয়, সেটা টুইন বেবি ছিল। স্বাভাবিকভাবে আমি একটু মেন্টালভাবে আপসেট ছিলাম। তখন থেকে আমি এই ওষুধটা, রিল্যাক্সের জন্য ওষুধটা আমাকে দিত যাতে আমার ঘুমটা হয়। আর তাছাড়া এমনি চিকিৎসা আমার চলতেছিল, পপুলারে যদি যান পাবেন। আমি টিএসআর আন্ডারেও ছিলাম এবং কিসের চিকিৎসা? আমার গাইনোলজিস্ট, গাইনির যে সমস্যাগুলো ছিল ওগুলোর প্রবলেম ছিল, বেবির জন্য চিকিৎসা চলতেছিল, সবকিছু মিলাই আমি ছিলাম ওখানে। ঠিক আছে, তো চিকিৎসার একটা পর্যায়ে যাই হোক, আমি বললাম তো আপনাকে যে 15-র একটা সময় থেকে 16-17 আমার ল্যাপ্রোস্কোপির পরে থেকে বিশেষ করে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিছি, কারণ আমার একটা বেবি খুব দরকার। বয়সটাও তখন একটু পারমিট ছিল যে হ্যাঁ নাও, তো বেবির খুব দরকার। তো যাই হোক 16-17 পর্যন্ত আমি কন্ট্রোল ছিলাম, বাট 17-র একটা সময় থেকে ও তো 16 থেকে চাকরি হারাইছে। তো 17-র একটা পরে থেকে যেটা আমার হয়েছে, আমার হাজব্যান্ডের চাকরি ছিল না, না থাকার কারণে ও একটা পুরুষের হয় কি জানেন, চাকরি না থাকলে হয় কি, ও এই সাইডে যাবে, ওই সাইডে যাবে, বিভিন্ন সাইডে চলে যাবে, মানে যখন যেটা পায় সেটাই। তো আমি যখন বলি তুমি এটা করো না, ওটা করো না, ওর কাছে মনে হয় যে না এটা করলে তো টাকা আসছে, ওটা করলে তো টাকা আসছে।
মানে ভিআইপি আমি বলতে চাচ্ছি না, ওর বোনের জন্য বলতেছি আমি আজকে কথাগুলো। ওর বোন অনেক কিছু জানে না, বোন আমাকে বলছে তার তো অনেক ক্লায়েন্ট আছে, তুমি চলে আসো। কিন্তু তার বোন কি এটা জানে যে তার ভিআইপি ব্যবসা ছিল, ওটা আমি না করেছি? ও কেন অবৈধ ব্যবসার মধ্যে গিয়েছিল? ও কেন লোন তুললো? আমাকে তো বলেনি, আমি তো জানি না লোনের খবর। সেই লোনের ভার কেন আমার উপর চাপাচ্ছ? 2বার আপনি বিশ্বাস করেন, আমি আমাকে বলে আমি ধৈর্যহীন, আমার ফ্যামিলি বলে এই বিয়ের কারণেই বলেছে। কিন্তু দেখেন, আমি 12 থেকে টেনে সংসারটা টেনে যখন আমি 17, 18, 19, 20, 21 বা 21 আসলাম, 21শে ডিসেম্বরে তোমার নামে ওয়ারেন্ট জারি হয়েছে, আমাকে বলেনি। হুট করে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। একটা মাস আমার প্রেশার, হাই প্রেশার, তখন আমার ওষুধের মাত্রা আরো বেড়ে গেছে, কারণ আমি বাচ্চা নিয়ে পুরো একা। আর হয় কি জানেন, বাবা না থাকলে একটা মেয়ের মাথার উপর ছাতা থাকে না, মেয়েটা খুব ছাতা শূন্য হয়ে যায়। ফ্যামিলিও জিজ্ঞেস করে না কেমন আছো, কি করছো। তো যাই হোক, এটা কোনো বিষয় না, আমার ফ্যামিলি পাশেই ছিল। তো ওদের একটাই কথা, তুমি কেন বিয়েটা করলা, কেন এরকম করলা? মা তখন ছিলেন, তো মাকে জানানো হয়নি। মা খুবই রুগী ছিলেন, অসুস্থ ছিলেন, আমি জ্ঞান তো সে অসুস্থ দেখেছি। তো একটা পর্যায়ে যে যেটা হলো, ও ছাড়া পেল 22শে জানুয়ারিতে, এবং এর মধ্যে ওর ফ্যামিলি আমাকে ডেকে নিয়ে খুবই অপমান করেছে। এমন হয়েছে রাত 12টার দিকে আমি একা আমার বাচ্চাটা নিয়ে আসছি উত্তরা থেকে বাড্ডা নতুন বাজার। আই আন্ডারস্ট্যান্ড। তো আমার বান্ধবী আমাকে কল দিয়ে বলতেছে, সুমি তুমি কি তুই কি পৌঁছাইছিস? আমি বলছি হ্যাঁ পৌঁছাইছি, দরজা লাগাই দিচ্ছে। তো আমি অনেক ধাক্কাধাক্কি করে দরজাটা হুসু পড়ে গেছি। বাড়িওয়াল অবশ্যই ভালো ছিল, বাড়িওয়ালি ভালো না থাকলে আমাকে দিত না। তো বাসায় যাওয়ার পর আমি অনেক কাঁদছি ভাইয়া, কান্নাকাটি করার পর আমি চুপচাপ ছিলাম। তো জানুয়ারিতে যখন সে, তার ফ্যামিলি আমাকে খুবই অপমান করছে ভাই, আমি বলতে পারবো না। আমার ভাই গিয়েছিল 3 ঘন্টা আমার ভাইকে বসা রাখছে, তারা প্ল্যান করছে। এখন ভাইয়া, আপনি ধর আপনার ওয়াইফের সাথে বিয়ে হয়েছে, আপনি যদি কোনো পার্সোনাল কোনো প্রবলেমে থাকেন, আপনার ফ্যামিলি কি সবসময় আপনাকে টানবে বা আমার ফ্যামিলি কি আপনাকে দেখবে? এটা তো ওরই উচিত ছিল আমাকে আগে থেকে জানান দেওয়া যে আমি কিন্তু প্রবলেম আছি, বলেনি। তো যাই হোক, সেটা গেল। তারপরে যেটা হয়েছে, 22শে সেপ্টেম্বরে আবার পুলিশ আসলো, এবং আমি ঘুমাচ্ছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে। এবং এর মধ্যে একটা ছোট কথা বলে রাখি, আমার হাজবেন্ডের সাথে কিন্তু আমার এটাকে কি বলে, ফিজিক্যাল সেপারেশন ছিল 2017 সালের মাঝামাঝি থেকে। বিকজ আমি ক্যাটারিং এর কাজ করতে চেয়েছিলাম, এই কারণে সে আমার সাথে অকথ্য ভাষায় কথা, গালিগালাজ করেছে, কথা বলেছে। আমার কাছে মনে হয়েছে এজ এ মানুষ হিসেবে, মেয়ে হিসেবে বা একটা নারী হিসেবে আমি যদি কিছু করতে চাই সেটা সে বাধা দিতে পারে না। আর যদি বাধা দেয় তাহলে আমার কাছে মনে হয় এই পুরুষটা পুরুষ না। আমি ওখান থেকে নিজের মতো করে একই এতে থাকি। আমার ফ্যামিলিকে মানে আপনাকে কাজে বাধা দিচ্ছে বলে আপনি ঝগড়া হয়েছে, এবং মূলত কাজে বাধা দেওয়ার কারণে আপনার সঙ্গে আপনার স্বামীর শারীরিক থেকে মানসিক দূরত্ব একদম কমপ্লিট আলাদা হয়ে গেছে। তুমি কাজ করতে দিচ্ছ না, আমি তোমার সাথে মিশবো না। কারণ আমি যখনই 12তেও যে আমি উঠতে উঠতে উপরে যাচ্ছি তখনও একটা হাত টেনে ধরা, বা আমি ক্যাটারিং করতে যাচ্ছি তখনও হাত টেনে ধরা, বা আমি 18তে আমি ওটা তো কোনো আউট ইনকাম মানে আউটফিট ছিল না, বাট যেটা ছিল আমি কাজ শিখেও ফেলেছি। ওটাকে কি বলে, থিয়েটারে। ওখান থেকে অনেকে বলছে আসেন রোল করেন। ভাই রোল করলে তো আর ওরা বলবে না শুয়ে যান, এটা নায়িকাদের, মেন নায়িকাদের কাজ, আমাদের না। আমরা যারা সাইডার কাজ করি তাদের হচ্ছে নর্মাল। তো ওখানেও বাধা দেওয়া, সব জায়গা থেকে যখন আপনি বাধা পাবেন তখন আপনি কি করবেন? মেন্টাল ভাবে আমি তাকে নিতে পারছিলাম না, আমি সরে আসলাম। তো যেটা হলো 21শে যে আরো গাঢ় হলো এই বিশ্রী কাণ্ডগুলোর জন্য। আমার ফ্যামিলি একেবারেই নিতে পারছিল না, যে যেই ফ্যামিলি থেকে একটা মানে আমরা প্রশাসন চিনি না, পুলিশ চিনি না, হঠাৎ করে এগুলা, হুট করে এগুলা। তো এর মধ্যে আমি ওয়ান খেতাম, তো ওয়ান খেতে খেতে তো তখন টু ধরে ফেললাম। কেন? কারণ আমি সারা রাত জাগি, নামাজ পড়ছি, মানে আমি তো একা, আমার পাশে আমি কাউকে পাচ্ছি না, এবং আমার প্রেশার অনেক উঠে গেছে। ওই বাসায় কেউ থাকতো না? না, ওই বাসায় হচ্ছে আমি, আমার বেবি, ওটা ভাড়া বাসা আর কি, আমরা মানে ফ্যামিলি ছিলাম। আপনি এবং আপনার বেবি থাকতেন শুধু বাসায়? আপনার হাজবেন্ড তখন আর বাসায় থাকে না? তখন তো জেলে। ওকে, জেলে ছিল। তো এই 28 দিনের জার্নিতে ভাই আমার ফ্যামিলি আমাকে হেল্প করেছে কত কিরকম, বাজার ঘাট করে দিয়েছে। বন্ধু বান্ধব, মোটামুটি আমার একটা বান্ধবী আছে, সেও আমাকে হেল্প করেছে। তো এই এতটুকুর মধ্যে ছিলাম। কিন্তু ওর ফ্যামিলি থেকে যে একটা দেখা যে হ্যাঁ মামি আপনি কেমন আছেন, কি অকথ্য ভাষায় কথা বলা,
মানে দোষী কি ভাই, আমি দোষী, আমি কেন জানলাম না, আমি কেন বুঝলাম না? আরে ভাই, তোমার মামাই তো আমাকে জানায় নাই। আরে বোন, তোমার ভাই তো আমাকে জানায় নাই, আমি জানবো কি করে? আমি তো জানছি পুলিশ ধরার পরে। আচ্ছা, এটা গেল সেপ্টেম্বরের, এটা 2022-এর সেপ্টেম্বরের আবার একটা ঘটনা। আমার ওকে সকালবেলা এসে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন শুনে জানেন? মাত্র 20,000 টাকার জন্য। আমি সেইটা কাউকে কিছু বলি নাই। আমি তাড়াহুড়া করে, ও খালি আমাকে বলছে ওর একটা ফ্রেন্ডের কথা, ফ্রেন্ডকে ফোন দিলাম, উনি কোর্টের কাজ সারলো। আমি আমার মার একটা চেন বন্ধক রেখে ওখান থেকে কিছু টাকা তুলে, আমার মার শেষ স্মৃতি আমি হারাই ফেলছি ওর কারণে, তো ওটা বন্ধক রেখে সামান্য কিছু টাকা তুলে আমি দৌড়াতে দৌড়াতে গেলাম এবং আমার বাচ্চাটাকে 4 তলায় রেখে আমি চলে গেছি। তো যখন নিয়ে আসছি আমি ওকে বলছি কি, প্লিজ আমাকে ক্ষমা করো, আমি মাফ চাই, আমাকে আমি আমি তোমার সাথে পারছি না, কারণ তুমি ঠিক হচ্ছ না। 1900 আর একবার ঝামেলা করছে সে, থানা থেকে সকালবেলা যা ছাড়া আনতে হয়েছে। একদিন পরে ঈদ ছিল, তার ফ্যামিলির ভাগ্নিরা আমাকে বলতেছে মামি আপনি না গেলে হবে না। তোমরা কি করো ভাই? আমি একা করব? আমি একাই দৌড়াদৌড়ি করবো তার জন্য? তোমরা কিছু করবা না? তো এইসব হওয়ার পরে সেপ্টেম্বরের 22 তারিখে আমি আর নিতে পারছিলাম না ভাইয়া। আমি মেন্টালি এতটাই শকড হয়েছি, আমি একটা ডিভোর্স গ্রুপে চলে গেছি, যেখান থেকে আমার পরিচয় হয়েছে ওনার সাথে। ওনার সাথে আমার পরিচয় হলো। তো উনি প্রথমেই ভিডিও কল দিলেন। তো আমি এতটাই ডিস্টার্ব মাইন্ডে ছিলাম, দেখ ভিডিও কল, দেখুক কি দেখবে। আচ্ছা দেখলো, দেখার পরে কথাবার্তা চলতেছে নর্মালি। তার মধ্যে 22 চলে গেল, শেষ হয়ে গেল, এর মধ্যে আর কোনো ইয়েটি হয়নি। 23 এসে আমার মা ব্রেন স্ট্রোক করলো এবং আমার মাকে আমার একটা লং টাইম সময় দিতে হয়েছে তাকে টেক কেয়ার বা দেখাশোনার জন্য, কারণ ওখান থেকে কাছাকাছি দৌড়া চলে যেতাম। আমরা ভাই বোন, আমার মেঝো বোন তো এখানে থাকেন না। তো মাকে ডেকে টেনে তুলবে কে? আমার বড় বোন একা পারছেন না, ভাবি ওরকম না। তো আমি তখন এসে হাত ইয়ে করলাম এবং মা 3 মাসের মাথায় আল্লাহর মতো উঠে দাঁড়ালো এবং সে বেশ ভালো ইয়ে করলো, রেসপন্স করলো। তারপরে যেটা হয়েছে, আমি আস্তে আস্তে নিজের সংসারের দিকে আবার ইয়ে দিলাম, কিন্তু সংসারের দিকে দিলে হবে কি, 23 সালটা বোধহয় আমার জীবনের মানে সর্বোচ্চ খারাপ গেছে। এর মধ্যে আমার লোন তুলতে হয়েছে। লোন তোলার সময় উনি আমার বাসায় এন্ট্রি নিচ্ছে। এন্ট্রি নেওয়ার পরে বর্তমান হাজবেন্ড? হ্যাঁ, বর্তমান এবং অতীত যে ছিলেন, এটাকে বলতে পারেন এক ধরনের সদাই। সদাই না হলে কোনো হাজবেন্ড কখনো বলতে পারে না যে উনি আসুক, সাথে সাথে বলতো না দরকার নাই, এরকম গ্রান্টের আমার দরকার নাই। বুঝি নাই। মানে আমার যে ফার্স্ট ছিলেন সে গ্রান্টার খুঁজছেন, গ্রান্টার পাচ্ছেন না। 23-এ টাকাটা খুব দরকার, বাসা ভাড়া সব জমে গেছে, এখন গ্রান্টার হিসেবে আমি কাকে নিব? আমি বললাম তোমার ঢাকাতে কেউই নাই পরিচিত, কেউ নাই। না কেউ আসবে না, কেউ করবে না। আমরা তাহলে কিভাবে সম্ভব? আমি কিভাবে পারবো? আমি একটা মেয়ে মানুষ, বাসা ভাড়া দিতে হবে, অনেকগুলো টাকা জমছে। আম্মা তো এতদিন অসুস্থ ছিল, আম্মা যখন সুস্থ ছিল অল্প বিস্তর আমাকে হেল্প করছে, বাট আম্মা অসুস্থ হওয়ার পরে তো আর কেউ নাই, আমাকে কি করবে? ভাই বোনরা তো সবাই যে যার মতো। তখনও আমার খুব প্রেশার হয়ে গেল। তখন আমি বললাম যে আচ্ছা আমার কাছে একজন লোক আছে, তুমি তার সাথে কথা বলবা। সে রাজি হয়ে গেল এবং তার সাথে সে কথা বলল। সে বলতেছে রোজার মাসে, সে বলতেছে হ্যাঁ আমাকে কিন্তু ডাল ভাত খাওয়াতে হবে, তাহলে আমি আসবো। তো আমার যে ছিলেন ফার্স্ট, উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কি করবে? মানে আমার অসহায় হয়ে গেছে এখন, যে আসতে হবে, আমার টাকাটা লাগবে এবং বাসা ভাড়াটা দিতে হবে আমার। তো কত টাকা নিল লোন? ওখান থেকে নিয়েছিল 80,000। ওকে, তারপরে এই সম্পর্ক কতদিন লাস্টিং করলো? 23-এ এসে এই লোকটা যখন আমার ঘরে এন্ট্রি নিল, এন্ট্রি নেওয়ার পর থেকে আমি একটা কথা বলছি, কেউ না থাকলে আমার ঘরে আইসেন না প্লিজ, কেউ না থাকলে আমার ঘরে আইসেন না। সে এসে কি করতো, দাম দাম করে দরজা বাড়ি দিত। তাকে নিশ্চয় আপনি বুঝতেই পেরেছেন, সেকেন্ড জন। হ্যাঁ, লম্বা চড়া মানুষ তো, মানে ওনার সাথে পারা যায় না, অনেক গায়ে জোর। দাম দুম করে বাড়ি দিত, নিচ থেকে ভাবি উঠে চলে আসতো, কি হয়েছে ভাবি? সে আবার পরিচয় দিত, হ্যাঁ আমি ওনার ভাই হই, আমি ওনার ভাই হই। ভাই ভাই হয়ে কেউ ভাবে এরকম বাসার মধ্যে আসে? আচ্ছা ঠিক আছে, আসতেছে, তার মাও আসছে আমার বাসায়। 23-এর ডিসেম্বর মাসে বা অক্টোবর মাসের ঘটনা, ডিসেম্বরের ঘটনা, তার মাও আসছে, এসে থেকে গেছে। কিন্তু ভাইয়া যেটা প্রথম ভদ্রলোকের সঙ্গে আপনার ডিভোর্স হলো কবে তাহলে? প্রথম ভদ্রলোকের সাথে আমরা মিউচুয়ালি ডিভোর্স করেছি এবং 22-এর শেষের দিকে আমরা ডিসেম্বরে সম্পূর্ণ করেছি। এবং আমি যখন আমার ফ্যামিলিকে রাজি করাতে চাচ্ছিলাম, আর এই ভদ্রলোকের সঙ্গে আপনার বিয়ে হলো কবে?
এর সাথে হয়েছে 24। 24-এ? হ্যাঁ। এই 22 থেকে 24-এর মধ্যে ওনার সাথে আপনি প্রেম করলেন? আমি প্রেম করিনি, আমি বলছি এই 22 থেকে 24-এর মধ্যে আমার টার্গেট ছিল আমার প্রথম হাজবেন্ডের সাথে আমি থাকবো না। কিন্তু ততদিন ডিভোর্স হয়ে গেছে, থাকার কি আছে? ডিভোর্স হলো আমার ফ্যামিলি মানছিল না ভাই। ডিভোর্স হলে না মানার কি আছে? মিউচুয়ালি ডিভোর্স দিছে আমাদের, ওর সাথে থাকতে হবে তোমার। ভাই আমি কেমনে থাকবো? বুঝলাম না জিনিসটা, আপনার হয়েছে ডিভোর্স, আপনি আবার থাকতেছেন কেমনে তাহলে? ফ্যামিলি মানছে না আমার। কি আজীব, আপনার ফ্যামিলি না মানলে আমি কোথায় যেতে পারবো? অসঙ্গতিপূর্ণ কথা কিন্তু। অবশ্যই, কিন্তু আমি এই কাজটাই করেছি। এই ডিভোর্স হওয়ার কাজটা পরেও তার সাথে থাকতে হয়েছে? তার সাথে থাকলো তো ভাই আমার তো লাইফের শেষ। সে তো আমার সাথে থাকে বলতে কি, সে চলে গেছে কোথায়? সিলেট চলে গেছে। সিলেটে থাকে, আমি আমার মতো এখানে থাকি। তার সাথে আমার চুক্তি হয়েছে আমার ফ্যামিলিতে আমি মানে ম্যানেজ করে ফেলবো এর মধ্যে, তারপর সে একসময় চলে যাবে। আর এর মধ্যে সে পুরো 23 সাল 24 সাল সিলেটে ছিল। সিলেটে তার একটা মুরগির ফার্ম ছিল, মুরগির ফার্ম দিয়ে ওখানে চলে গেছে। এই ভদ্রলোককে বিয়ে করলেন 24-এ? এই ভদ্রলোক 23-এ আসলো এবং 23-এ এসে যে কোনো এক সময়, আমি এটা তার বলতে চাচ্ছি না, যে কোনো এক সময় সে আমার সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্টে গেল এবং এটা খুব জোর করে হয়েছে, যেটা আমার বাসাতেই হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি কি মানে আমি এত বড় একটা মহিলা, আমি কি যে বলবো পুলিশ স্টেশনে যে আমি ধর্ষণের শিকার হয়েছি? এটা তো বলা যায় না। কেন? আমার বাচ্চা আছে তো, মেয়ে বাচ্চা। হয়েছেন তো আপনি? অবশ্যই হয়েছে। আপনারই ঘরে আপনি দরজা খুলে দিয়েছেন? আমি দরজা খুলেছি তো বাধ্য হয়ে, এত জোরে যদি ধাক্কায়। 999 একটা সহজ কল, পুলিশের কল একটা সহজ কল। সেম আপনার এই কথাগুলোই আমাকে পুলিশ বলেছে এবং চোখে আঙ্গুল দিয়ে আমাকে বলেছে, দোষ আপনার, আপনি কেন খুলেছেন? আপনি যদি 999-এ কল দিতেন লোকটা আসতে পারতো না। সঠিক। কিন্তু আমি ওই মুহূর্তে কি করব? আমার কাছে কল দিবেন ওই মুহূর্তে, ফোন তো হাতে ছিল, ঘরের মধ্যে আপনি সে দরজা বাইরে। অবশ্যই আপনাদের সব কথা ঠিক আছে। এত জোরে জোরে ধাক্কাচ্ছে, ভাবে উঠে আসলো, আবার ভাবে উঠে আসলো এবং ভাবে উঠে গেট খুলে দেবো। বলছে কি হয়েছে আপনাদের? ভাই বোন ঝগড়া করতেছেন এসেই। ভাবিকে বোঝাতে পারতেছি না যে কেন, আপনি কেন বলতেছেন না সে আমার ভাই না? সিচুয়েশনটা আপনি কেন ভাবিকে বললেন না, বাড়িওয়ালাকে বললেন না? এখন যে তাণ্ডব চালাচ্ছে তখন তার থেকে বেশি তাণ্ডব চালাইছে সে। যদি আপনি বাড়িয়ালি আইছে, বাড়িয়ালি না মানে যাই হোক আপনার ফ্ল্যাটের কাছে আসে অনেকটাই, হ্যাঁ ভাই অনেকটাই, তখন আপনি স্ট্রেট বললেই যে আমার জ্বালাইতেছে দেখেন, আপনি তো তারে ভালোবাসেন না। প্রথমে আমি তাকে ভালোবাসি না। তাইলে জোর করার অধিকারই তো আপনি দিয়েছেন তারে। হ্যাঁ আমি দিয়েছি তো, আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি তো। আপনি ঘরে ঢুকাই যদি বলেন যে চোর তুমি, তাহলে তো হবে না। না, আমি এখানে অন্যায়টা করেছি। কেমন অন্যায়? আমার কাছে মনে হয়েছে কি, আচ্ছা বাচ্চাটাকে নিয়ে আমি যে একা থাকি, আমার ঘরে দিনের পর দিন খাওয়ার নাই, আমার ঘরে ভাড়া, কোনো কাজ করেন না? না, আমিও তখন কোনো কাজ করতাম না, পরবর্তীতে কেন করতেন না? তখন তো আমার বাচ্চাটাকে নিয়ে আমি যে কাজ করব ওরকম সিচুয়েশন ছিল না, কারণ আমার ফ্যামিলিকে আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আমাকে। এইগুলা বন্ডামি কথাবার্তা, সরি। দুনিয়াতে আপনি একমাত্র মা না যে একটা বাচ্চা নিয়ে না, আমি মার জন্য বলছি না রে ভাই, আমার ফ্যামিলিকে তো ম্যানেজ করে আমার বাসায় উঠতে হবে। আমি কতক্ষণ ভাড়া বাসা থাকবো? আমার ফ্যামিলিকে ডাকেন না। আমার ফ্যামিলি লাগবে কেন? আপনি যে তো আপাতমস্তক সুস্থ মানুষ, আপনি কেন কাজ করে জায়গা দিচ্ছেন না? কেন দিবে আপনাকে? আপনি সুস্থ মানুষ, আপনি নিজে করে খাবেন। সেটাই আমার ক্যাটারিং এর ছিল, আমি তো অবশ্যই সুস্থ মানুষ, আমি কাজ করতেও পারতাম, অনেক কিছু করতে পারতাম। তার মধ্যে ওর এন্ট্রি এবং আমার কাছে কেন জানি মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, ও সেই মুহূর্ত পর্যন্ত আমার সাথে খুব ভালো বিহেভ করছে, অসম্ভব ভালো বিহেভ করছে। তার মা আসছে, কোথায় ভালো বিহেভ করলে? সে তো শুরু থেকে আপনার দরজা লাথি করতেছে। হ্যাঁ দরজা লাথি করতেছে। ভালো বিহেভ কই আসলে ওইটাকে? ভাইয়া প্রত্যেকটা জিনিস হয় কি, আমরা অ্যাকচুয়ালি আমি বুঝি কম। আমি যদি বলেন যে ব্যক্তি জীবন আমার বুঝি কম বলতেছেন, একটা লোক এসে চিৎকার চেঁচামেচি করতেছে এবং আপনি বলতেছেন যে সে ভালো ব্যবহার করলো, এটা ভালো ব্যবহার না। ভালো ব্যবহার কোথায় করছে আমি বলি, ঘরের মধ্যে ঢুকছে। তোমার ঘরে তো খাওয়ার না, ও খাওয়ার খেতে খুব পছন্দ করে, তোমার ঘরে তো এটা নাই ওটা নাই, সব ব্যবস্থা করে দিচ্ছে না বলতেই ওই যে একটা করে দিচ্ছে ব্যবস্থা, এবং আপনি সেটা নিচ্ছেন একজন অন্য মানুষের কাছ থেকে এবং বলতেছেন যে তারপর তুমি ঢুকবে না। কেন ঢুকবে না? সে অবশ্যই ঢুকবে, অবশ্যই ঢুকবে। হ্যাঁ, তাহলে কেন আমার প্রথম হাজবেন্ড যেটাই হোক আমার সাথে, সে তো বলতে পারতো। আমি তাকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে কিন্তু তাকে ইনডাইরেক্টলি বুঝাইছি যে আমার ঘরে কিন্তু তখন তো আপনাদের ডিভোর্স হয়ে গেছে। তো হোক না ডিভোর্স, আপনার ডিস্টার্ব আছে বোন, হোক না ডিভোর্স মানে কি? সে থাকে সিলেটে, আপনাদের ডিভোর্স হয়ে গেছে, আপনার কেন দায়িত্ব নেবে? ছিল দায়িত্ব, আমার দায়িত্ব নিবে না, বাচ্চা দায়িত্ব তো নিবে। অবশ্যই আইনে যেটুকু বলে
আইনে যেটুকু বলে সেটুকু নেওয়া তার উচিত ছিল। বাচ্চা দায়িত্ব, বাচ্চা দায়িত্ব, বাচ্চার দায়িত্ব নিবে সে, আপনার দায়িত্ব তো নিবে না। আমার দায়িত্ব না, বাচ্চা দায়িত্ব নেয়নি। বাচ্চার দায়িত্ব নেয় নাই। বাচ্চার অনুসারে 3 থেকে 4,000 টাকা হয়তো তার পার মান্থ দেওয়ার কথা, সে কত দিত? কোনো টাকাই দিত না। আপনি যে বললেন যে সে এখানে আসতো না, আমার খরচ চালিত, কে খরচ চালাতো? সিলেট থেকে কোনো খরচই আসতো না। এই যে 1.5 বছর আস্তে আস্তে চলে যাবো, এর মানে কষ্ট করে লাইফ পার করছে 2023। তাহলে ভাড়া দিত কে? ভাড়াই তো দেই নাই, আমার গয়না সব শেষ হয়ে গেছে, প্রত্যেকটা এক একটা চেন। তাহলে ওইটা কেন বললেন যে আমরা একসাথে মিউচুয়ালি আস্তে আস্তে চলে যাব? হ্যাঁ, সেটা আমাদের ছিল যে আমি তোমাকে নিতে পারছি না, ডিভোর্স হয়ে গেছে, আস্তে আস্তে চলে যাবো, এর মানে কি? তুমি তোমার মতো চলে যাও, আমি আমার মতো চলে যাব। এইটার ব্যাখ্যা কি বলতেছেন যে ডিভোর্স হয়ে গেছে আস্তে আস্তে চলে যাবো, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে আমার ফ্যামিলি মানতেছে না, ওর সাথেই থাকো তুমি। আমি বোঝাতেই পারি না কাউকে যে আমার ফ্যামিলি মানছে না, ওর সাথেই থাকতে হবে। কেন? একটা মানুষ সংসার চালাইতে পারতেছে না। মূল প্রশ্নের উত্তরই আপনি যাচ্ছেন না। এনিওয়ে, তারপর এই লোকটার বিয়ে কেন করতে হলো বলেন? এই লোকটা এত কেয়ারিং দেখাইছে 23 সালে, এতটা 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 কেয়ারিং দেখাইছে, আমার কাছে মনে হয়েছে আমার বাচ্চার ফিউচার যদি তার কাছে যে বেস্ট হয়, বেটার হয়, কেন না যাই। ওকে, সো আমি তার বিয়ে করছি। আমি তাকে বিয়ে করার পর ঝামেলা কখন হলো? আচ্ছা, বিয়ের 5 দিনেও যায় নাই, সে আমার গায়ে হাত দিছে, মারছে। বাচ্চাকে কেন্দ্র করেই। আমার বাচ্চাটা একটু মানে যেটা হয় না, ব্রোকেন ফ্যামিলি বাচ্চারা কিন্তু একটু ছোট থেকেই বা আমার এই লাইফটাকে দেখতে দেখতে ওরা একটু একটু হলে উশৃঙ্খল হয়ে যায়। জি, উশৃঙ্খলই ছিল। উশৃঙ্খল বলতে কি ওরকম না, টাক 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 করে কথা বলতো, এটা করতো সেটা করতো, যেটাকে আসলে ওরা মেনে নিতে পারে নাই, ওর মা আরও। তো ওর সমস্যাটা কি, ও খুব হাইপার ডিসঅর্ডারে ভুগে এবং মেন্টাল ডিসঅর্ডারে ভুগে, যার কারণে হয় কি একটুতে দেখবেন চোখ লাল হয়ে প্রচন্ড রেগে যাচ্ছে। আপনারও হয় সেটা, আপনি জানেন না, আপনি ভিডিওটা টেনে দেখেন। তাই আমি জানি না, আমারও মনে হয় প্রচন্ড সেম হয়, কিন্তু এতটা হয় না যে আমি কারোর প্রতি আক্রমণ করি। এটা আমরা সময় নিজেদের বেলা এটাই মনে করি, কিন্তু সত্যিকার অর্থে ভাই আমি কারোর প্রতি আক্রমণ করি না। আমার হয় কি জানেন, আমি প্রচন্ড রাগ করতেছি না, যেরকম করে কিছুক্ষণ থাকার পরে দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ, তারপরে চুপচাপ থাকি, কারণ আমার মাথায় থাকে আমার প্রেশার আসছে, হাই প্রেশার উঠে যেতে পারে, তখন আমার বাচ্চাকে দেখবে কে? তো ওই কারণে আমি ওটাকে গায়ে হাত তুলছে সে 5 দিনের মধ্যে বাচ্চা, একদম তারপর বাচ্চাকে কেন্দ্র করে গায়ে হাত তুলছে, এবং গায়ে হাত যখন তুলে না ভাইয়া, খুব ব্রুটাল ভাবে তুলে, এত জোরে মারে। 6 ফিট লম্বা মানুষ এবং মোটা সোটা মানুষ, এত জোরে মারে ভাই। সে তো যে ব্যায়াম ট্যাম করতো বোধহয় বাইরে, এত জোরে মারে আমি সহ্য করতে পারতাম না। মানে এক একটা মাইল মনে হয় আমার জান্নাতের মানে জাহান্নামের মতো লাগতো। ওখান থেকে চলে আসছি। চলে আসার পর আমি বললাম কি, দেখো তোমারও রাগ আছে, আমারও রাগ আছে, অস্বীকার করছি না, তোমারও রাগ আছে, আমারও রাগ আছে, বয়স আমাদের দুজনেরই হয়েছে, সংসার আমি ছেড়ে দেওয়ার জন্য করিনি, সংসার আমি করার জন্য করছি, কিন্তু প্রবলেম হলো তুমি রাগটা কন্ট্রোল করতে পারো না, তুমি রাগটা কন্ট্রোল করো, তুমি ডাক্তার দেখাও। আমি ওকে বারবার বলছি, তখন মে জুন জুলাইয়ের চলছে বাংলাদেশে, ঢাকা। আমি বললাম তুমি রাগটা কন্ট্রোল করো, ডাক্তার দেখাও এবং নিজেকে শান্ত করো, অনেকটাই শান্ত করো, শান্ত হয়ে যাবা। জীবনে অনেক কিছু আসে। সে তো ইউকে থেকে আসছে 19 সালে, বিয়ে করছে, প্রথম ওয়াইফও চলে গেছে একই কারণে। আপনি যদি বলেন আমার রাগ আছে, প্রথম ওয়াইফকে কি বলবেন? প্রথম ওয়াইফটাও এই একই কারণে চলে গেছে, তার রাগের কারণে। 19 সালে বিয়ে করেছে, তারপরে তাদের ওর হচ্ছে আপনার ব্রেনের মধ্যে হয়েছিল টিউমার, ব্রেন টিউমার হলো, তারপর অসুস্থ হয়ে গেল। গায়ে হাত তুললো, তখন আপনি আইনের আশ্রয় নেন নাই? আইনের আশ্রয় আমার মোবাইল নিয়ে তো, আমার মোবাইল থাকতো না, মানে মারটাকে আপনি প্রশ্রয় দিলেন যে ঠিক আছে মারো। প্রশ্রয় কেন দিব না বলেন? আমার মোবাইল হাতে থাকে, ও ইচ্ছা করে মোবাইল নিয়ে না যে আমি 999 কল দিয়ে দিব। আমার প্রথম হাজবেন্ডও মেরেছে, মেরে এই দিক দিয়ে কেটে দিচ্ছে। কি বলেন? আমি তখনও প্রশ্রয় দিয়েছি। আমার ফ্যামিলির আমার দুলা ভাই এসে বলে বাসা ভাড়া বাকি আছে, তুমি কি দিবা? তার দিতে হবে না, তাহলে তুমি কেন 999 কল দাও? ভাই বললাম তো, আমার মাথার উপর থেকে কিন্তু একটা বড় ছাতা চলে গেছে, আমার বাবা। আমি তো অসহায়। তারপরে আসেন, তার প্রশ্রয় দিলাম এবং তাকে বললাম যে বিয়েটা ভেঙে দেওয়া উচিত না, রাখি বিয়েটা। ওর তো রাগটাই বেশি, রাগটা কন্ট্রোল করুক। তো বাচ্চা, ও যেমন বাচ্চার জন্য খুব হাহাকার করে, বাচ্চা তো সবাই করে। তা আমি বললাম যে দেখো, আমি কিন্তু বাচ্চা নিতে পারবো না, কারণ আমার সিস্ট হয়ে গেছে, আমার ওভারিয়ান সিস্ট আছে 2টা, একটা হচ্ছে বাম সাইডে 6 পয়েন্ট
কত ml যেন, অনেক বড়। হ্যাঁ, আর এইদিকে হচ্ছে 4.something ml। তাহলে তো বাচ্চা হবেই না। না, তো ডাক্তার নিষেধ করে দিয়েছে। ডাক্তার বলছে আপনার আর এই বয়সে ক্যারি করার দরকার নাই, তো আপনি একবারে যেটা হয় আমার মানে মাসিকটা বন্ধ করে দেওয়ার জন্য ওষুধ দিয়ে দিছে। ও করছে কি, ওকে ডাক্তার বলছে আইভিএফে গেলে হবে। সে আমাকে 4,000 টাকা দিয়ে ওষুধ কিনে খাওয়ালো। এটা হচ্ছে ডিসেম্বর মাসের ঘটনা, এবং ডিসেম্বর মাসে আমি তাকে বললাম তুমি আমার গায়ে হাত দিবা না, এক শর্তে আমি তোমার বাসা যাব, আমি তাছাড়া যাব না। এই কদিনের মধ্যে কিন্তু আমার বাসা যাইনি, কিন্তু আমার শাশুড়ির সাথে আমার ভালো সম্পর্ক ছিল এবং তার সাথে আমি যোগাযোগ রাখছি। যে ও আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার গায়ে হাত দিব না। আমি বললাম কখনোই তুমি আমার গায়ে হাত দিবা না, কারণ আমি একটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমার গায়ে হাত দিলে আমার খুব খারাপ লাগে। এবং আমার বাচ্চাটাকে নিয়ে ও মাঝে মধ্যে বিকাল হলে সন্ধ্যার দিকে একটু ঘুরতে চায়, সব বাচ্চারাই চায়। এখনকার বাচ্চারা যারা ঘরের মধ্যে থাকে চার দেয়ালে, তারা একটু চায় আম্মু এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। আমাকে চিনেই তো আম্মুকে। তো আমি বলছি একটু আমাকে একটু সময় দিও, বাচ্চাটাকে একটু ঘুরাবো ফিরাবো, কারণ তোমার হুন্ডার মধ্যে তো জায়গা হয় না। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো এই লাস্ট হচ্ছে মে মাসের পরে এতদিন সময় দিলাম, সে কোনো ডাক্তার দেখায় নাই, কিছু দেখায় নাই। অবশ্যই মাঝে মধ্যে সে আমাকে হাত খরচের টাকা দিয়েছে, 5,000 টাকা করে দিয়েছে। এই প্রতি মাসে যে কন্টিনিউ করছে তা না, তো মাঝে মধ্যে আমাকে 1 মাস 2 মাস পর পরে আমার হাত খরচের টাকা দিত। আমি এটা নিয়ে কোনো বাজে কথা বলবো না। শেষের দিকে হলো কি, শেষের ডিসেম্বর মাসে যখন আমি গেলাম, মোবাইল কিন্তু নিয়ে চলে যায় মারার পরে, মোবাইল একদম ওর কাছে থাকে। ডিসেম্বর মাসে গেলাম, যাওয়ার পরে আমার ব্যাগ পুরো খালি করে রাখে, একটা টাকা আমার ব্যাগে রাখে না। কেন জানেন? তার মা শিখাইছে সন্ধ্যা বা বিকালের দিকে আমি বাচ্চাটাকে নিয়ে বেরোই। ও কি খায়? ফুচকা খায় একটু, হয়তো বা ওই যে ওর মতিঝিল, সরি, ওর বাসা থেকে আপনার ওই পাশে হচ্ছে ওই পার্কে কাছাকাছি একটু ঘুরে, তা আমি মা হিসেবে একটু ঘুরে নিয়ে আসি। এটা উনি পছন্দ করেন না, বাসার মধ্যে বন্দি থাকতে হবে। তো বাসার মধ্যে বন্দি থাকার জন্য এখন সে কি করবে, আমার পুরো ব্যাগ খালি করে রাখে। তো খালি করে রাখার পর আমি কোনো একটা টু শব্দ করি নাই। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে, এটা আমার সেকেন্ড ম্যারেজ, মেনে নিতে হবে, সো আমি এটা মেনে নিচ্ছি, কিন্তু গায়ে হাত দিও না ভাই। 5 দিনের মাথায়, এইটাও 5 দিনের মাথায় ডিসেম্বর মাসে এত মারা মারছে ভাই, আমার গলাটা চিপানি দিয়ে মনে করেন আছাড়ি মারছে বোধহয় 5-6 বার। আর ওর বোধহয় ভুলেও গেছিল যে আমার সিস্ট আছে। 4টা যে লাথি মারলো ভাই, আমি একদম থাকতে পারিনি, গায়ে জোর। এদিকে বাজে গালিটা আমি দিতে চাচ্ছি না, খুব বাজে একটা গালি দিল, যে বাজে গালিটা দিলে কেউ সহ্য করতে পারবে না, চ ম দ ব, বুঝে নেন। তখন আমি ডিসিশন নিলাম, এবং মোবাইল তখন থাকতেছে না। ওই পাশে ওদেরই বিল্ডিং এর একজন আন্টি এসে আমাকে বললো, মা তুমি দেখে বিয়ে করনি। আমি তখন অঝরে কাঁদতেছি। আমি বলছি, মানে খালি মুখ দিয়ে আমার শব্দ বেরোচ্ছে না, গুঙ্গানি। আমি বলছি না, দেখে তো আমি বিয়ে করিনি, আর বিয়ের আগে তো এই আচরণ পাইনি। গেল। এবং ওই রাতে আমি বোধহয় মাঝরাতে উঠে নামাজে বসলাম এবং আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আপনাকে এই অভিযোগ কেন করেন, যে কোনো কিছু জানতে চাইলে, কোথায় আছে জানতে চাইলে কেস? হ্যাঁ, সেটা আমি বলছি যে আমি তোমার সাথে থাকতে পারিনি, তুমি আমাকে দেখে রাখার চেষ্টা করছো। ওই রাতে আমি নামাজে বসলাম এবং আল্লাহকে বললাম, আল্লাহ তোমাকে বাঁচাও, এখান থেকে বাঁচাও। এবং আমি জানি না 10 দিনের মাথায় আমার একটা প্রপার্টির আন্ডারে একটা ছিল, হ্যাঁ, ওখানেই আমি জয়েন করলাম, জানুয়ারিতে জয়েন করলাম। এবং আমি আমার শাশুড়ির কাছ থেকে বললাম যে মা, প্রত্যেকটা মেয়েরই তো কিছু করা উচিত, আমাদের বের হতে হবে খুব ভদ্রভাবে, ঠান্ডা মাথায় খুব ভদ্রভাবে। আমি ওখান থেকে বললাম, আমার মা, আমার তো চাকরি করা উচিত না, 2 পয়সা ইনকাম তো করতে হবে। বলে অবশ্যই করতে হবে, অবশ্যই, আমার শাশুড়ি ভালো মানুষ, অবশ্যই করতে হবে, তুমি করো। আমি ওখান থেকে তেমন কিছু নেই নাই, আমার কয়েকটা জামা কাপড়, বাবুর কয়েকটা জামা কাপড়, যেটুকু পারছি ব্যাগের মধ্যে আটছে, আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, আর সব ম্যাক্সিমাম ঘরের মধ্যে ফালা রেখে আমি ওখান থেকে চলে আসছি। এসে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস কন্টিনিউ করছে, এবং 2 মাস আমার পেছনে এমন ভাবে লেগেছিল, মানে ও টের পাইছে কিন্তু যে আমি ওকে ছেড়ে দিচ্ছি। এবং কন্টিনিউ আমি তো ওকে বলছি, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, এবং তুমি তোমার মতোই যাও। সবার সামনে পা ধরে, সবার সামনে হাত ধরে। ওর কিছু বাজে অভ্যাস আছে, আমি যেগুলো নিতে পারি না। একটা কারণ কি, একটা পুরুষের যদি পুরুষত্ব যদি তার মানে ব্যক্তিত্ব না ফুটে ওঠে, ওই পুরুষটার সাথে আমি থাকবো কি করে? সে যদি জায়গায় জায়গায় হাত পা ধরে, এটা কি ভালো লাগে? তো এরকম অনেক অনেক কিছু ছিল যেটাকে আমাকে বোঝাতে পারিনি যে তোমার এই প্রবলেমগুলো থেকে তুমি বেরোয় আসো, স্বাভাবিক হও,
তোমার অতীতে কি হয়েছে, তোমার বউ কত লাখ টাকা নিচ্ছে, বা তোমার বউয়ের কত লাখ টাকা চিকিৎসা গেছে, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো, সামনের দিকে তাকাও। এবং মজার কথা কি জানেন, এখন আসতেছি কেসে। এই যে একটা লং জার্নি গেল, আমার জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি ঠিক করলাম এই টক্সিক লাইফ থেকে আমার বের হতে হবে। আমি বেরো হলাম। বের হয়ে কি করলাম, আমি মার্চ মাসে বাসা ভাড়া নিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে উঠে গেলাম। আমার বাসাটা খুব ছোট। এবং তখন আমি আমার প্রথম হাজব্যান্ডের হাত পা ধরে বলছি, আমাকে কয়টা মাস সময় দাও, আমি চলে যাব, আমার খুব খারাপ সময়। তখন সে আমার কাছে জানতে চাইছে কি হচ্ছে। তো তখন ও আমাকে ও কিন্তু তার কাছে টাকা নিচ্ছে, অস্বীকারের কিছু নাই। সেও কিন্তু তার কাছে টাকা পয়সা নিচ্ছে, খাইছে দাইছে, প্রচুর করছে, আমার নাম ভেঙে জায়গা থেকে টাকা তুলছে। তো ভাই আসলে ও কেন রাগ করবে না, ও তো এইসব কারণে রাগ করছে। তো আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে আমার উপর রাগ করো, আমি তো তোমার কাছ থেকে কোনো কিছু করি নাই, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমি তো তোমার মাকে ভদ্রভাবে রেখে সবকিছু ভদ্রভাবে হ্যান্ডেল করে তারপর আমি চলে আসছি আমার জায়গায়। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমি আসার সময় ক্ষতি করিনি, এখন পর্যন্ত করিনি ক্ষতি। ও করলো কি, মার্চের 4 তারিখে আমার নামে জিডি করলো। জিডিটার বর্ণনা হচ্ছে, আমি 6 ভরি গয়না নিচ্ছি, আর হচ্ছে 8 লাখ টাকা নিচ্ছি। ভাই গয়না কি হাতের মোয়া, চাইলেই পাওয়া যায়। আমাকে তো 18 ক্যারেটের একটা আংটিটাও বিক্রি করে দিতে হয়েছে আমার ডিভোর্স পেপার ফাইল করতে। প্রথমে হচ্ছে কাবি তুলছি, তারপর ডিভোর্স ফাইল করছি, তারপর ওকে দিচ্ছি। তো এই আংটিটাও পুরান আমলের, অনেক 18 ক্যারেটের বুঝেনি, পুরান আমলের, এটাও বিক্রি করে আবার যে টাকাটা আসছে ওটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। ওই সময় 4 তারিখ, মার্চের 4 তারিখে আমার নামে প্রথম জিডি করলো। এবং পুলিশ পরের দিন আমাকে ডাকলো, পুলিশ আমার সাথে কথা বললো। আমি বললাম আমার বাসা চলেন, দেখেন আমি কি কি করছি নিছি, আমি যদি সত্যি নিয়ে আসি নিয়ে আসেন। এবং ভাই আমার এলাকাতে আমার বাবা এত ভালো মানুষ, নাম করে গেছে। আমার বাবার নাম শুনলে বলবে যে ও আচ্ছা ওখানের মেয়ে, কখনো এরকম করতে পারো না। এই নামটা আমার বাবা করে দিয়ে গেছে। তো এটার জন্য বোধহয় আমি হয়তো কোনো কিছু একটা ভালো কিছু করছিলাম, যার কারণে ও মার্চ থেকে যা শুরু করছিল আমার আমার সেই এত দূর থেকে এত দূর পর্যন্ত, মানে আমার বাসা থেকে আপনার এখানে আসতে যত আমার হয়েছে সেরকম আর কি, এত দূর থেকে এত দূর পর্যন্ত সে প্রতিদিন যায় আসে এবং একটা করে হ্যারাসমেন্ট করে। পুলিশ নিয়ে যায়, 4-5টা পুলিশ নিয়ে যায়। কখনো বলে আমার বউ গুম হইছে, খুন হইছে। আমার বোন বলে আমার বোন, আমি তাকে গুম খুন করবো কেন, আমার মাকে দেখতে আসতেছে না, আমার মা তো অসুস্থ। পুলিশরা যখন যায় ভেতরের সিচুয়েশনটা দেখে, আর তো বলতে হয় না, ওনারা চলে আসে। তো এরকম ভাইয়া 5-6 বার হয়েছে, পুলিশ গেছে। মার্চ, এপ্রিল, মে, এই 3 মাসের জার্নিটা যে কতটা মানে বিশ্রী গেছে আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি খালি ওনাকে বলছিলাম যে আমাকে একটু সময় দাও, যদিও অবৈধ, তারপর আমাকে সময় দাও, আমি পারতেছি না আমার বাচ্চাটাকে নিয়ে, না পারছি বাসা উঠতে, না পারছি বাইরে থাকতে। লাস্টলি ছাড়াছাড়িটা কেমন করে হলো আপনার? আমার তো ডিভোর্স আমি 16 মার্চ ডিভোর্স দিয়ে দিছি। 16 মার্চ 24? হ্যাঁ 25 16 মার্চ ডিভোর্স দিছি, কিন্তু 4 মার্চ থেকে সে আমাকে যন্ত্রণা দিচ্ছে। এখন আপনি বলেন তো ভাইয়া, আপনি যাকে বিয়ে করবেন সেই বাসায় যেয়ে কি বলবেন আরে আপনার বোন তো খারাপ, আপনার বোন তো এই সেই, মেনে নিবে? নাকি তারা বলবে যে আমার বোন এত খারাপ তাহলে বিয়ে করছো কেন? কথাটা এরকম দাঁড়া না? ও সেম এই কাজগুলো করছে। আচ্ছা, আপনার লাইফ থেকে যদি শেখার থাকে বোন কি আছে বলেন তো? আমি বলবো বাবা মা এমন একটা জিনিস, কোন সন্তান যেন বাবা মার, বিশেষ করে কোনো মেয়ে সন্তান যেন বাবাকে ইগনোর না করে, কোনোদিন না। আমার প্রথম বিয়ে, আমার জীবনটা হেল হয়ে গেছে আমার বাবার অবর্তমানে। আজকে যদি বাবা মাথার উপর থাকতো, এই দিনগুলো আমার দেখতে হতো না ভাইয়া, কোনোদিন দেখতে হতো না। মা অসহায় থাকে, মা পারে না অনেকগুলো সন্তানের মাঝে, কিন্তু বাবা একটা মেয়েকে যেভাবে প্রোটেস্ট করে পৃথিবীর কেউ প্রোটেস্ট করে। প্রত্যেকটা সন্তানকে বলবো বাবা মাকে তোমরা অনেক ভালোবাসো, যতদিন বেঁচে থাকবে ভালোবাসো, অনেক ভালোবাসো, কোনোদিন বাবা মাকে ইগনোর করো না। সরি, বাবা মাকে ইগনোর করলে ভাই এরকম হয় লাইফে। ওই যে বললাম ফ্যামিলি পাই না, বলার জায়গা থাকে না, কেউ শুনতে চায় না ভাই বোন যে আমি সব কষ্টে আছি। বাপরে মিস করেন? অসম্ভব।
আমার বাবা যাওয়ার আগে চাচ্ছিল এই মেয়েটা যেন না থাকে। আল্লাহর সময় হয়েছে, তাকে নিয়ে গেছে, আমি কিছু করতে পারিনি। তবে মা আমার হাত দিয়ে গেছে। এই মা যখন আইসিইউতে ছিল তখনও বিরক্ত করছে অনেক, হাসপাতালে যে। বাবা মা চলে যায় অনেক কষ্টের ভাই, একটা মেয়ের জন্য আরো বেশি কষ্টের। আল্লাহ মাফ করুক। আমরা দোয়া করি আপনার মা বাবার জন্য, আপনার অনেক জন্য ভালো দোয়া মানুষ করি। ছিলেন।